আজকের আপনাদের সামনে যে হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ঔষধ, যেটা আমাদের হোমিওপ্যাথিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে ক্যালকেরা কার্ভ। এই ক্যালকেরা কার্ভ হোমিওপ্যাথি ঔষধটা কোথায়, কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবেন, কত ফোঁটা করে ব্যবহার করবেন, কত দিন ব্যবহার করবেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব। অর্থাৎ ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন, অবশ্যই করে আপনার উপকারে লাগবে। হ্যাঁ বন্ধুরা, এই ক্যালকেরা কার্ভ হোমিওপ্যাথি ঔষধটা আমাদের হোমিওপ্যাথি জগতের খুব গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ঔষধ, যে ঔষধটাকে চিকিৎসা জগতে খুব আদরের সঙ্গে ব্যবহার করা হয়। খুব আদরণীয় একটা হোমিওপ্যাথি ঔষধ, যে ওষুধটাকে ব্যবহার করতে গেলে অবশ্যই করে ধাতুগত লক্ষণটাকে কিন্তু চিনে ব্যবহার করতে হয়, তবে কিন্তু সঠিকভাবে কাজ পাওয়া যায়। আর এই হোমিওপ্যাথি ওষুধটাকে যদি আপনি ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করেন, তাহলে মন্ত্রবোধ কাজ পাওয়া যায় এবং খুব কম মাত্রায় ব্যবহার করেও আপনার খুব গুরুত্বপূর্ণ রোগটাকেও আপনি সারিয়ে তুলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের আমরা আলোচনা করে নেব যে এর চরিত্রগত বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ কেমন প্রকৃতির রোগীর ক্ষেত্রে আপনারা এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করবেন এবং কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ধাতুগত লক্ষণটাকে দেখতে হবে। চরিত্রগত বৈশিষ্ট্য অর্থাৎ এই ক্যালকেরা কার্ভের ধাতুগত রোগীগণ কেমন দেখতে, কেমন প্রকৃতির হয়। বন্ধুরা, এই ক্যালকেরা কার্ভের রোগীগণ খুব মোটা থলথলে হয়। আপনারা জানেন, লোল প্রকৃতির চামড়া হলে তবে কিন্তু থলথলে হয়। অর্থাৎ যারা খুব মোটাসোটা থলথলে, পেটটা বড়, পাটা কিংবা হাতটা সরু, বিশেষ করে পায়ের নিম্নাঙ্গ সরু, এবং দেহ অপেক্ষা মাথাটা খুব বড়। মাথার যে ব্রহ্মতালু আছে, অনেক বাচ্চাদের দেখবেন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ওষুধটাকে বেশি ব্যবহার করা হয়। দেখবেন শিশুদের যে ব্রহ্মতালু আছে সেটা কিন্তু অনেক দেরিতে জোড়া লাগে, মাথায় হাতে দেখবেন তপ করতে আছে, অনেক দেরিতে হাঁটতে শেখে। মোটা এবং থলথলে হওয়া সত্ত্বেও তার হাড়গুলো কিন্তু খুব নরম এবং অনেক সময় আঁকা বাঁকা হয়। আঁকা বাঁকা করে সে চলতে শেখে, অনেক দেরিতে হাঁটতে শেখে, কারণ তার হাড়টা খুব নরম, শক্ত হয় না, ওই জন্য সে দেরিতে হাঁটতে শেখে। এছাড়া কি হয়, যে ক্যালকেরা কার্ভের ধাতুগত যে শিশুগণ প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, বগলে, হাতে, গলায়, বুকে প্রচণ্ড পরিমাণে তো ঘাম হয়। কিন্তু এর সব থেকে বেশি ঘাম হয় কোথায় জানেন? মাথার পশ্চাৎ ভাগে, পিছন ভাগে। নিদ্রা গেলেই তার মাথাতে ঘাম চলে আসে, বালিশে মাথা দিলেই বালিশটা ভিজে যায়। তার মানে বুঝতে পারছেন, বালিশে যখন মাথা দেওয়া হয়, মাথার পিছন দিকটা বালিশে থাকে, আর সে জায়গায় কিন্তু বেশিরভাগ ঘাম হয়। এই হোমিওপ্যাথি ওষুধের রোগীগণ রোগ পীড়া ভোগকালে, অর্থাৎ যখন রোগে আক্রান্ত হয়ে গেছে, তখন কিন্তু খুব ডিম খেতে ভালোবাসে। এছাড়া যখন রোগের উপশম হতে শুরু করে, তখনও ডিম খেতে খুব পছন্দ করে। ক্যালকেরা কার্ভের ধাতুগত লক্ষণের শিশুগণ প্রচণ্ড পরিমাণে মোটা বা থলথলে হওয়ার জনিত কারণে জড়বুদ্ধি সম্পূর্ণ বা জড়পিণ্ডের মতো হয়। অর্থাৎ কি? জড়বুদ্ধি সম্পূর্ণ, উপস্থিতি বুদ্ধি কম, যেন ফেলফেল করে তাকিয়ে আছে, গায়ে হাত দিলে কোনো কিছু যায় আসে না। আবার জড়পিণ্ডের মতো দ্রুত সে হাঁটাচলা করতে পারে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে তার যথেষ্ট সময় লাগে, সামান্য দৌড়ঝাঁপে সে হাঁপিয়ে পড়ে, কারণ মোটা থলথলে হওয়া জনিত কারণে সে কিন্তু বেশি দৌড়ঝাঁপ করতে পারে না। জড়পিণ্ডের মতো হয়ে থাকে, জড় বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ বেশি চালাক চতুর হয় না, বোকা হাঁদার মতো করে চুপ করে ফেলফেল করে চেয়ে থাকে। এই রকম শিশুগণের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরা কার্ভ মন্ত্রপথ কাজ করে। এছাড়াও দেখবেন যে ক্যালকেরা কার্ভের ধাতুকণের যে রোগীগণ, তারা চর্বিযুক্ত খাবারে বা মাংস আহারে অরুচি প্রকাশ করে। খড়ি, চা, কয়লা এইসব খেতে কিন্তু সে পছন্দ করে, যেগুলো তার হজম হওয়া সম্ভব নয় বা হজম করতে খুব কষ্ট হয়। যেগুলো খেলে তার পেটের সমস্যা হয়, সেই জাতীয় রিচ খাবার সে পছন্দ করে, কিন্তু তার মধ্যে মাংস বা চর্বিযুক্ত খাবার সে পছন্দ করে না। এই প্রকার খাবার বাদে সে কিন্তু রিচ খাবার খেতে পছন্দ করে, কিন্তু তার পেটে কোনোরূপ সহ্য হয় না। বিশেষ করে দুধ তার পেটে আদৌ সহ্য হয় না। যে সমস্ত শিশুগণ দুধ খেতে ভালোবাসে, কিন্তু দুধ তার পেটে অসহ্যজনিত কারণে সে কিন্তু দুধ বমি করে ফেলে, দুধ পায়খানা করে ফেলে, সাদা বর্ণের পায়খানা দুধের রঙের মতো করে, এইরকম ধরনের তার পেটের সমস্যা হয়, সে কোনোরূপ হজম করতে পারে না। বেশিরভাগ দেখবেন যে ক্যালকেরা কার্ভের যে ধাতুর শিশুগণ দুধ পায়খানা করে, সাদা বর্ণের পায়খানা, সঙ্গে টকগন্ধযুক্ত বমিও করে। শুধু যে গোদুগ্ধ সহ্য হয় না তা নয়, মাতৃদুগ্ধও তার পেটে সহ্য হয় না।
দেখবেন ক্যালকের কার্পের ধাতুকণের যে শিশুগণ স্তনযুক্ত পান করার পরে বমি করে ফেলে। এছাড়া দেখবেন ক্যালকের কার্পের রোগীগণের পেটে কিন্তু হজম ক্ষমতা হ্রাসজনিত কারণে পেটে এক প্রকার ব্যথা সৃষ্টি হয়, বিশেষ করে নাভির উপরে। আর এখানে যখন পেটে ব্যথা শুরু হয় তখন দেখবেন খোরা বা শরীর মতো একটু শক্ত টাইপের ফুলে ওঠে, ব্যথা করে, বেদনা হয়। এই রকম যদি দেখতে পান কখনো, তাহলে সেখানে অবশ্যই করে ক্যালকের কার্পকে ব্যবহার করতে ভুলবেন না। এছাড়াও দেখবেন যে ক্যালকের কার্পের যে ধাতুগত লক্ষণের যে রোগীগণ আহারের পরেই তাদের বুক জ্বালা শুরু হয়। যখন পেট খালি থাকে তখন কোনো কিছু সমস্যা নেই, কিন্তু আহারের পরেই তার বুক জ্বালা শুরু হয়। এইরকম যদি কোনো রোগীগণের, বিশেষ করে মোটা থলথলে লোল চামড়া প্রকৃতির রোগীগণ পেয়ে থাকেন, আর তাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই করে সেখানে প্রথম হোমিও ওষুধ হিসেবে ক্যালকের কার্পকে ব্যবহার করবেন, মন্ত্রবোধ কাজ পাবেন। তাহলে এতক্ষণ কি বললাম বন্ধুরা, যে ক্যালকের কার্পের ধাতুগত লক্ষণ বিশিষ্ট যে রোগীগণ কেমন হয়, কেমন তাদের শরীর, কেমন দেখতে, এবং কি কি সমস্যা হলে আপনার সেই সব রোগীর ক্ষেত্রে ক্যালকের কার্পকে ব্যবহার করবেন। ব্যবহার পদ্ধতি বা ক ফোঁটা করে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলছি। কিন্তু তার আগে কয় প্রকার রোগ বিশিষ্ট, অর্থাৎ কি কি রোগ হলে আপনারা সেখানে ব্যবহার করবেন সেই সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, প্রথম যে রোগ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন যে শিশু কলেরা বা উদ্রাময়। বন্ধুরা, শিশুদের পেটে তো মাতৃদুগ্ধ কেন, গোদুগ্ধ পর্যন্ত সহ্য হয় না। স্তনদুগ্ধ সেবন করলে বা পান করলে বমি করে ফেলে। আবার যে কোনো দুগ্ধ যদি সে সেবন করে তাহলে পেটে আদৌ সে সহ্য করতে পারে না। আর পাতলা টিপের পায়খানা করে, জলের মতো পিচকারি পায়খানা করে, কিন্তু সেই পায়খানার রংটা কেমন, চুনের মতো সাদা, দুধের মতো সাদা। এইরকম যদি কোনো মোটা থলথলে রোগী আপনার পেয়ে থাকেন, তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ক্যালকের কার্প। শুধু যে দুধের মতো সাদা উদ্রাময় বা পাতলা পায়খানা করলে যে ক্যালকের কার্প ব্যবহার করবেন তা নয়। ক্যালকের কার্পের ধাতুগণ দুধের সাদার মতো তো উদ্রাময় করেই, সঙ্গে টক গন্ধযুক্ত পায়খানাও করে। প্রচন্ড পরিমাণে খিদে, কিন্তু সে খেলে সহ্য করতে পারে না। কিন্তু আর একটা বিশেষ লক্ষণ কি জানেন বন্ধুরা, অনেক মায়েদের দেখবেন প্রচুর পরিমাণ স্তনদুগ্ধ হয়, স্তনদুগ্ধ বেড়ে যায়, আর তার শিশু সন্তান প্রচুর পরিমাণে দুধ পান করতে থাকে। যদি অতিরিক্ত মায়ের দুধ বৃদ্ধিজনিত কারণে শিশুর পেট খারাপ হয়, কোনো ওষুধের ফল না হয়, তখন কিন্তু অবশ্যই করে শিশুকে তো ক্যালকের কার্প দিতেই হয়, সঙ্গে তার মাকেও ক্যালকের কার্প দেওয়া উচিত। এইরকম আপনার পরীক্ষা করে দেখবেন, অবশ্যই করে উপকৃত হবেন। বন্ধুরা, এবারে আসি নাকের সমস্যা। যদি দেখেন যে মোটা থলথলে জড়পিণ্ডের মতো কোনো শিশু, কোনো ব্যক্তি, তার নাক দিয়ে অজস্রভাবে রক্তস্রাব হচ্ছে, সেখানে অবশ্যই করে ক্যালকের কার্পটি ব্যবহার করবেন। যদি দেখেন যে মোটা থলথলে যুবতী কিংবা নারীর মাসে 2-3 বার করে ঋতুস্রাব হচ্ছে, সেখানে অবশ্যই করে ক্যালকের কার্পকে ব্যবহার করবেন। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যালকের কার্পের যে রোগীগণ বা নারীগণ বা যুবতীগণ, তাদের মাসে 2-3 বার করে ঋতুস্রাব হয় কেন জানেন? যদি তারা একটু দৌড়ঝাঁপ করে কিংবা ভারী কাজ করে, কারণ তাদের এই মোটা থলথলে শরীর পরিশ্রম করার মতো করে নয়, সেখানে তার এই মানসিক উত্তেজনাজনিত কারণে মাসে 2-3 বার করে হঠাৎ করে ঋতুস্রাব হয়ে যায়, রজস্রাব যাকে বলে, পিরিয়ড যাকে বলে। এরকম সমস্যায় কিন্তু তারা ভুগতে থাকে। এই জন্য মাসে যদি 2-3 বার করে কোনো ঋতুস্রাব হয় কোনো নারীর, কোনো যুবতীর, তাহলে সেখানে অবশ্যই করে ক্যালকের কার্পকে ব্যবহার করতে হয়। আপনারা ব্যবহার করবেন, মন্ত্রবোধ কাজ পাবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি দেখেন যে ক্যালকের কার্পের ধাতুগত লক্ষণ বিশিষ্ট নারী বা যুবতী নয়, রোগা, পেটটা খাল পোড়া, তার মাসে 2-3 বার করে ঋতুস্রাব হয়ে যাচ্ছে, আপনারা সেখানে ক্যালকের কার্পের পরিবর্তে আপনার ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করবেন। যদি রোগা, দুর্বল, হিমোগ্লোবিন কম বা অ্যানিমিয়াযুক্ত কোনো নারী বা যুবতীর মাসে 2-3 বার করে ঋতুস্রাব হয়, সেখানে অবশ্যই করে ক্যালকের কার্পের পরিবর্তে, যেহেতু ক্যালকের কার্পের ধাতুগত লক্ষণ বিশিষ্ট রোগী নয়, সেখানে আপনার ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করবেন। বায়োকেমিকও ব্যবহার করতে পারেন, আবার ডাইলিউশনও ব্যবহার করতে পারেন। অবশ্যই করে আপনার সেখানে রেজাল্ট পাবেন বা উপকৃত হবেন। বন্ধুরা, এবারে যে রোগ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বালিকাদের সাদা স্রাব, যাকে বলা হয় লিউকোরিয়া। আপনারা অনেকেই জানেন, সবে যাদের পিরিয়ড শুরু হয়েছে সেই সমস্ত মেয়েদের যদি প্রচণ্ড পরিমাণ লিউকোরিয়া বা সাদা স্রাব হয়, সেখানে কিন্তু আমরা কলোফাইলম, ক্যালকের কার্প এইসব ওষুধগুলো ব্যবহার করে থাকি। কিন্তু ক্যালকের কার্পের ধাতুগত লক্ষণ বিশিষ্ট যদি কোনো মেয়ে সবেমাত্র তার পিরিয়ড শুরু হয়েছে, মোটা থলথলে জড়পিণ্ডের মতো, প্রচণ্ড পরিমাণে ঘামে,
আর ওই যে বললাম ডিম খেতে ভালোবাসে, বোকা হাদা টাইপের, মোটা থলথলে, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই করে ক্যালকের কাপে ব্যবহার করতে ভুলবেন না। বন্ধুরা এবারে আসি অনিদ্রা। বন্ধুরা মোটা থলথলে ব্যক্তি, কিন্তু তাদের যদি অনিদ্রা রোগ আসে কিভাবে? রাত্রে হলে প্রচন্ড পরিমাণে ভীতিকর স্বপ্ন দেখে, সারা রাত ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, ঘুম হয় না, জেগে থাকে। এইরকম যদি কোনো মোটা থলথলে ক্যালকেরা কার্পের যে ধাতুগত চরিত্রগত বৈশিষ্ট্য রোগীগণ, তাদের যদি ঘুম না হয়, অনিদ্রা রোগে ভুগতে থাকেন, সেখানে অবশ্যই করে কিন্তু ক্যালকেরা কার্পকে ব্যবহার করবেন। বন্ধুরা যদি দেখেন যে মোটা থলথলে কোনো ব্যক্তিগণের, শিশুগণের বা মহিলাগণের কানে শোঁ শব্দ, কোষ্ঠিকামের মতো নানান প্রকৃতির শব্দ, বিশেষ করে শোঁ শব্দ, তাহলে সেখানে অবশ্যই করে ক্যালকেরা কার্পকে ব্যবহার করবেন। বন্ধুরা চর্মপীড়ার ক্ষেত্রে ক্যালকেরা কার্পের শিশুগণের মাথায় এক প্রকার ঘা হয়, চর্মরোগ তৈরি হয়। আর সেই চর্মরোগ যদি উপর থেকে নিচের দিকে ধাবিত হয়, আস্তে আস্তে মস্তক থেকে অর্থাৎ মাথা থেকে নিচের দিকে ঘা হয়ে হয়ে নামতে থাকে, এবং সেখানে যদি সাদা চুনের মতো এক প্রকার উদ্ভিদ দেখা যায়, পদার্থ দেখা যায়, সাদা মতো ভাব দেখা যায়, চুন ফুটে গেছে, তাহলে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ক্যালকেরা কার্প। বন্ধুরা শেষমেশ আজকে আরেকটা রোগ সম্বন্ধে আলোচনা করবো, সেটা হচ্ছে অর্বুদ বা আপ যাকে বলা হয়। যদি নাকে কোনো প্রকার অর্বুদ সৃষ্টি হয়, সেখান থেকে যদি রক্তস্রাব হয়, যদি কানে কোনো প্রকার অর্বুদ হয়, সেখান থেকে যদি রক্তস্রাব হয়, যদি জরায়ুতে যদি কোনো প্রকার অর্বুদ হয়, সেখান থেকে যদি রক্তস্রাব হয়, আর সেই রোগী যদি ক্যালকেরা কার্পের ধাতুগত লক্ষণ বিশিষ্ট হয়, তাহলে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ক্যালকেরা কার্প। বন্ধুরা আজকে ধাতুগত লক্ষণ বিশিষ্ট বা চরিত্র আকারে আপনাদের সামনে ক্যালকেরা কার্প কোথায় ব্যবহার করবেন সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করলাম। আমার সামান্য অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম এই হোমিওপ্যাথি ওষুধটাকে কিভাবে ব্যবহার করতে হয়। এবারে আসি কত শক্তি ব্যবহার করবেন। বন্ধুরা এই ক্যালকেরা কার্প কখনো ঘন ঘন প্রয়োগ করতে নেই। আপনি রোজ 200 পটেন্সি একমাত্রা বা 30 পটেন্সি একমাত্রা ব্যবহার করতে পারেন। যখন দেখবেন রোগটা অনেকটা পরিমাণে কমতে শুরু করেছে, আস্তে আস্তে উচ্চ শক্তি ব্যবহার করে ওষুধটাকে বন্ধ করে দেবেন। যখন 1M শক্তি ব্যবহার করবেন, আপনারা 4 দিন 5 দিন অন্তর ব্যবহার করবেন, কিংবা সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। আস্তে আস্তে ওষুধটাকে ক্রমাগত বন্ধ করতে থাকবেন। বন্ধুরা এই হলো ক্যালকেরা কার্পের চরিত্রগত বৈশিষ্ট্য। যদি আপনারা না বুঝতে পারেন, নির্বাচন না করতে পারেন, তাহলে অবশ্যই করে নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। আর আমাদের পরামর্শ দরকার হলে আপনাদের সমস্যা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। এছাড়া যদি কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই করে আপনার রোগের বিবরণ লিখে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, এই মূল্যবান ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। কারণ এই হোমিওপ্যাথি ওষুধটা সম্পূর্ণ ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করতে হয়, অন্যথায় ব্যবহার করলে কিন্তু কোনোভাবে কাজ পাওয়া যায় না, তার থেকে আরও ক্ষতি সাধন বেশি হয়। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। চলি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আসবো নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ততক্ষণে আপনারা সর্বদাই সুখে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।